অক্সাইড, কপার অক্সাইড, নিকেল অক্সাইড। হ্যাঁ, এবং এই যেহেতু অক্সিজেন পটেনশিয়াল হাই, আমরা আগে বলছি অক্সিজেন পটেনশিয়াল যাদের হাই হবে তারা ইজিলি তোমার রিডাকশন হবে। তো সেই জন্য এটা কম্পারেটিভলি লো টেম্পারেচারে কার্বন মনোক্সাইড বা হাইড্রোজেন দিয়ে এটা রিডাকশন হবে। এই অক্সাইড গুলো এর চাইতে কম অক্সিজেন পটেনশিয়ালের মধ্যে আছে ক্রোমিয়াম অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, MnO টা। দেখুন হায়ার অক্সাইড Mn2O3 এটা হচ্ছে হায়ার অক্সাইডের, আর MnO যেটা ম্যাঙ্গানিজ অক্সাইড, লোয়ার অক্সাইড অফ ম্যাঙ্গানিজ, এটা সিলিকা, টিটেনিয়াম অক্সাইড, এগুলো সলিড কার্বন দ্বারা তোমার রিডিউসড হবে ডিরেক্ট রিডাকশনের মাধ্যমে। বুঝছো? তো এই distribution of these elements between matter and depends on the oxygen potential value. Oxygen potential, the lower the oxygen potential is, the less their weight in metal. অর্থাৎ তোমার যদি এগুলার অক্সিজেন পটেনশিয়াল যদি কম হয় তাহলে তাদের ট্রান্সফারটা কম হবে টু দ্য মেটাল। আমাদের এখানে আসলে কি, এখানে জিনিসটা হচ্ছে রিয়াকশনের পরে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে স্ল্যাগ আর একটা হচ্ছে তোমার লিকুইড মেটাল, তাই না? একটা স্ল্যাগ, একটা লিকুইড মেটাল। তাহলে এই অক্সাইড গুলো হয় স্ল্যাগে যাবে, নতুবা লিকুইড মেটালে যাবে। যেমন এগুলো যদি রিডাকশন হয়ে যায় তাহলে এগুলার মেটালিক ফর্ম যেটা ম্যাঙ্গানিজ, কপার, নিকেল, এগুলো লিকুইড মেটালে চলে হয়ে যাবে। আর যদি অক্সাইড ফর্মে থাকে এটা স্ল্যাগে যাবে। তো এখানে এই কথাটা বলো, এটা হট মেটাল বলা হচ্ছে। তো যেটা বলা হচ্ছে যেমন এখানে ক্রোমিয়ামটা তোমার চলে আসবে হট মেটালে, টিটেনিয়াম তোমার এটার অক্সিজেন পটেনশিয়াল ক্রোমিয়াম থেকে কম, এটা চলে যাবে তোমার স্ল্যাগে। হ্যাঁ, এই এরপরে হ্যাঁ, যেগুলো খুব অক্সিজেন পটেনশিয়াল খুবই কম, এর মধ্যে আছে ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। এগুলো কখনোই ব্লাস্ট ফার্নেসে কার্বন মনোক্সাইড বা হাইড্রোজেন দিয়ে রিয়াকশন হবে না। এগুলা তোমার সরাসরি তোমার স্ল্যাগে চলে যাবে অ্যাজ অক্সাইড লিকুইড ফর্মে। এই যে লাস্টের যে অক্সাইড গুলা, এটা ইলিংহার ডায়াগ্রামে তোমরা দেখছো এই অক্সাইড গুলা নিচের দিকে অবস্থান করতেছে, তাই না? এগুলো নিচের দিকে। এই এখন আমরা যদি এখানে তিনটা, যেমন সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, এই তিনটেই বেশি আসে, সালফার চলে আসে, সালফারও আসে। তো এই তিনটে সম্পর্কে আমরা একটু ডিসকাস করবো, এটা কি ধরনের, কিভাবে এই রিয়েকশনটা কিভাবে করে এই তোমার ইয়েতে লিকুইড মেটালে আসার জন্য। সিলিকন, তোমরা এটা জানো যে সিলিকন সিলিকা ফর্মে থাকে অথবা সিলিকেট ফর্মে থাকে। যে কোনো র মেটেরিয়ালসে একটু কম্পাউন্ড ফর্মে সিলিকেট ফর্মে থাকে। সিলিকার সোর্স হচ্ছে তোমার ওর মেটেরিয়াল, আর একটা হচ্ছে ওর গ্যাং, আর একটা হচ্ছে কোক্যাশ। আমরা যে তোমার কার্বনটাকে রিডিউসিং এজেন্ট হিসেবে নিচ্ছি এবং সেখানে সোর্স হিসেবে ইউজ করা হচ্ছে কোক। কোককে বার্ন করলে অ্যাশ থাকে, সে অ্যাশের মধ্যে তোমার বেসিক্যালি সিলিকা প্রচুর পরিমাণে থাকে। হ্যাঁ, যে অ্যাশটা পড়ে থাকে, ছাই যেটা আমরা বলি আর কি, ছাই। তো সেই সেক্ষেত্রে সেটা হচ্ছে একটা হচ্ছে যে তোমার ওর মেটেরিয়াল, আর একটা হচ্ছে যে কোক অ্যাশ। তো কোক অ্যাশ থেকে যেটা আসে সেটা হচ্ছে যে ধরো 1/4, আর 3/4 আসে হচ্ছে অর্গ্যানিক। তো এখন সিলিকন মেজর রুটস হচ্ছে সিলিকন থেকে, সিলিকা থেকে তোমার হট মেটালে সিলিকন যাওয়ার জন্য এটা ফ্রম মোল্টেন স্ল্যাগ ডিরেক্টলি টু দা মোল্টেন মেটাল। মোল্টেন স্ল্যাগ থেকে সিলিকাটা রিডিউস হয়ে মোল্টেন মেটালে ঢুকে পড়ে। আর একটা অথবা ফ্রম স্ল্যাগ অর কোক অ্যাশ টু দ্য গ্যাস ফেজ ইন ফর্ম অফ সিলিকা SiO দেন ইনটু দ্য মেটাল। অর্থাৎ একটা হচ্ছে যে ডিরেক্টলি তোমার রিডাকশন হবে স্ল্যাগ থেকে, রিডাকশন হয়ে সিলিকন ফর্ম করে লিকুইড মেটালে চলে যাবে, অথবা সিলিকাটা তোমার হাই টেম্পারেচারে আমরা দেখবো একটু পরে SiO ফর্ম করা, আর SiO-টা গ্যাসিয়াস ফর্মে থাকে। এই গ্যাসিয়াস ফর্ম যখন ফর্ম করে তখন এটা রিডাকশন হওয়াটা সহজ হয়, তখন সিলিকন হয়ে লিকুইড মেটাল চলে যায়। রিয়াকশন অফ সিলিকা বাই কার্বন, যেমন এই যে এখানে স্টার্ট এট 1500 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সিলিকা এভাবে ডিরেক্ট রিয়াকশনের মাধ্যমে মানে সিলিকনটা রিডিউস হবে। এই সিলিকনটা রিডিউস হওয়ার পরে সেখানে তো অ্যাভেলেবেল ফ্রেশ কার্বন আছে, ফ্রেশ আয়রন আছে, কেননা আয়রন রিডাকশন হয়ে নিচে জমা হচ্ছে। তখন এই আয়রনের মধ্যে সিলিকা আয়রন সিলিকেট হিসেবে এই 1050-1100 ডিগ্রিতে তোমার এটা এই ডিক্রিজেস দ্য ইনিশিয়াল। এবং এই যখন আয়রনের যখন সে
ইন্টারেকশনে যায় তার রিডাকশন টেম্পারেচারটা তখন কমে যায়। এখানে কত 1500 ডিগ্রি, যখন আয়রন প্রেজেন্ট থাকে তখন এটা 1050 থেকে 1100 ডিগ্রি, তখন ইজিয়ার হয়। তখন এই রিয়াকশন হয়ে আয়রনের সাথে আয়রন সিলিকেট, অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে যেটা হচ্ছে যে এটা আয়রনের মধ্যে ঢুকে পড়ে সিলিকনটা, এই কথাটা। টোটাল যে রিয়াকশনটা দাঁড়ায় যে সিলিকা, কার্বন আর আয়রন ইন প্রেজেন্স, কারণ প্রচুর পরিমাণে অলরেডি সেখানে আয়রন, রিডিউসড আয়রন, লিকুইড আয়রন সেখানে থাকতেছে, এটার সাথে হয়ে আয়রন সিলিকেট বেসিক্যালি এটা তোমার আয়রনের মধ্যে চলে যায়। এটা হচ্ছে কার্বন মনোক্সাইড আর এখানে একটা পার্ট গেল, এটা হচ্ছে যে উপরের পার্টটা যেটা বললো, এই যে এখান থেকে যেটা বললো। এখন যদি তুমি এখন ইয়ে আসো, দ্য মেইন পার্ট অফ সিলিকন ইজ হাউ দ্য রিডিউসড, মেইন পার্টটা এটা হচ্ছে কম হয়, মেইন পার্ট হচ্ছে ইন দ্য হার্ড ফ্রম দ্য লিকুইড স্ল্যাগ সিলিকন রিয়েকশন অ্যাবাভ দ্য টোয়ার জোন। টোয়ার জোন হচ্ছে যে যেখান দিয়ে তুমি বাতাস ঢুকাচ্ছ তার উপরের অংশটা, আর হার্ড হচ্ছে যে টোয়ারের নিচে। টোয়ারের নিচে তোমরা এর আগে দেখছো টেম্পারেচারটা কম থাকে, আর হার্টের উপরে টেম্পারেচার ম্যাক্সিমাম থাকে। তখন কি হয়, তখন গ্যাসিয়াস ফেজ হয়, এই এসআইও, এটা হচ্ছে গ্যাসিয়াস ফেজ at high temperature and then condenses, এবং রিয়েকশনটা হচ্ছে তোমার এরকম দেখায়। হার্ট যদি হয় এই যে এরকম হয়, হার্টের একটু উপরে, আর ইন দ্য বেলি, বেলি মানে হচ্ছে যে টুয়ার্স এর উপরে, তখন এই সিলিকনটা এই ফর্মে চলে আসে ইন অ্যাবসেন্স অফ কার্বন ডাইঅক্সাইড এবং আয়রন অক্সাইড। যখনই এটা আসে ফ্রেশ আয়রনের সাথে মিশে ফ্রেশ আয়রনের ভিতর, তখন এই সিলিকনটা ঢুকে পড়ে। এই হচ্ছে সিলিকন কিভাবে যায়। তাহলে দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট রিডাকশনের মাধ্যমে আয়রনের প্রেজেন্সে, যেটা আমরা আগের ইকুয়েশনে দিতাম, আরেকটা হচ্ছে যে এরকম হাই টেম্পারেচারে, এই এসআইও ফর্ম করে, তখন এখানে সিলিকনটা চলে আসে, এই সিলিকনটা তখন লিকুইড আয়রনে চলে আসে। এইভাবে দুইটা ভাবে সিলিকা থেকে সিলিকন লিকুইড মেটালে আসে, লিকুইড আয়রনে আসে। এখন তুমি যদি সিলিকন কম চাও, কেননা আয়রনে আমরা স্টিলের মধ্যে কিছু পরিমাণে সিলিকন চাই, কিন্তু বেশি পরিমাণে সিলিকন স্টিলের প্রপার্টির জন্য, ডাক্টিলিটির জন্য ডেট্রিমেন্টাল। তোমরা এটা ফিজিক্যাল মেটালার্জিতে তোমরা দেখবা যে এলিমেন্ট গুলার এফেক্ট এর কারণে কিভাবে এই স্টিলের কোয়ালিটি ভেরি করে। সেখানে সিলিকন খুব বেশি আমরা চাই না। কোথাও কোথাও সিলিকন চাই স্পেসিফিক কিছু স্টিলে, সেখানে আবার কার্বন অনেক কম আনতে হয়। সিলিকন স্টিল যেটা বলা হয়, তোমার ট্রান্সফরমারের কোর তৈরিতে যে স্টিলটা তৈরি করা হয় সেটা সিলিকন স্টিল, সেখানে সিলিকন বেশি থাকে কিন্তু অন্যান্য আদার্স এলিমেন্ট কম থাকে। যাই হোক, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এখানে তুমি যে আয়রন প্রডিউস করছো সেখানে কিন্তু কার্বন অনেক বেশি থাকে, 3%-এর উপর। তোমরা দেখছো তোমাদের ফার্স্ট যে ইন্ট্রোডাকশন ল্যাবে, বিশেষ করে সেকশন বি, দেখছো যে পিগ আয়রন হচ্ছে যে এখানকার প্রোডাক্ট, অর্থাৎ এখানে যে আয়রনটা তৈরি হয়, প্রডিউস হয়, সেটাকে ওই সলিডিফিকেশন করা হয় ওই ফর্মে, এটা পিগ আয়রন। হ্যাঁ, অনেক সময় ইদানিং যেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড স্টিল মিল আছে, ধরো এটাকে আর সলিড করা হয় না, এই লিকুইড মেটালটাকে চলে যাওয়া হচ্ছে যে রিফাইনারে, রিফাইনিং করে ডিরেক্ট যে স্টিল রিকোয়ার্ড কম্পোজিশন স্টিল প্রডিউস করা হয়। হ্যাঁ, তো এরকম অবশ্যই এটা পুরাটা করা সম্ভব হয় না, কারণ ব্লাস্ট ফার্নেস তো ক্যাপাসিটি অনেক। তো তখন অধিকাংশ এটাকে সলিড করা হয়, তারপরে বা রিকোয়ারমেন্ট হিসেবে তারা এটা সেট করে, বিভিন্ন জন বিভিন্ন পারপাসে এটা নিয়ে দেয়। এখন তুমি যদি লো সিলিকন মেটাল যদি পেতে চাও, তাহলে কি করতে হবে, এই জিনিসগুলো তোমরা নোট করো, এটা ইম্পর্টেন্ট জিনিস। তোমার ব্লাস্ট ফার্নেসের কন্ডিশন কি করলে সিলিকন রিডাকশনটা কম হবে, অর্থাৎ হট মেটালে সিলিকনটা কম আসবে, স্ল্যাগে বেশি চলে যাবে। একটা হচ্ছে লো টেম্পারেচার অ্যান্ড হাই পোটেনশিয়াল ইন দ্য ফার্নেস, লোয়ার ফার্নেস জোন, heat potential or high na, low temperature and low heat potential in the lower furnace zone where silicon reduction take place, অর্থাৎ তোমার টেম্পারেচারটা একটু কম রাখতে হবে। হাই টপ গ্যাস প্রেশার, তোমার এই উপরে গ্যাস প্রেশার, অর্থাৎ তোমার যে ফার্নেস যে টপ, এই টপের গ্যাস প্রেশারটা তোমার কম বেশি রাখতে হবে। ইউজ অফ হাই বেসিসিটি অ্যান্ড লো ভিসকোসিটি স্ল্যাগ, অর্থাৎ আমরা দেখবো আজকে পরের স্লাইডে বেসিসিটি কাকে বলে। তো তোমার যে স্ল্যাগটা থাকবে সে স্ল্যাগের বেসিসিটি যাতে বেশি হয়, এবং এটা যাতে ভিসকাস হয়। ভিসকাস হওয়া মানে হচ্ছে যে এটা তোমার লিকুইড হবে, আর ভিসকাস কম হওয়া মানে হচ্ছে এটা একটু আঠালো হয়, একটু একটু হার্ড হয়। হ্যাঁ, এটা কেমন, যেমন তোমরা অনেকে মোবিল দেখছো না, মোবিল দেখছো নাকি? Yes, sir. মোবিল দেখছো? Yes, sir.
আচ্ছা, মোবিল বেশি ভিসকাস না এই ধরো ডিজেল বেশি ভিসকাস? মোবিল, ডিজেল বেশি হবে। ডিজেল, ডিজেল। ডিজেল বেশি ভিসকাস? স্যার মোবিল হবে। স্যার মোবিল, মোবিল স্যার, হ্যাঁ, মোবিল। স্যার বলো কোনটা বেশি ভিসকাস? স্যার হ্যাঁ, মোবিল। মোবিল বেশি ভিসকাস না? ইয়েস স্যার। ইয়েস স্যার। আঠালো কে বেশি, মোবিল না ডিজেল? মোবিল। তোর মোবিল বেশি আঠালো হওয়ার কথা। আঠালো না, আঠালো বেশি হওয়া মানে হচ্ছে এটা ভিসকাস, আর লেস ভিসকাস মানে সেটা খুব লিকুইড হবে। বুঝা গেল? এটা অনেক সময় আমাদের সেন্স কাজ করে না, যে আমরা মনে করি হাই ভিসকাস মানে হাই লিকুইড, তা না। তাহলে এটা ভিসকোসিটি কম হইতে হবে, লো ভিসকোসিটি স্ল্যাগ as well as ম্যাগনেসিয়াম অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড ফর লোয়ারিং দ্য স্ল্যাগ ভিসকোসিটি অ্যান্ড লিকুইডিয়াস টেম্পারেচার। তোমার এই মানে ম্যাগনেসিয়াম অক্সাইড দিয়ে এটার ভিসকোসিটি তোমার কমাইতে হবে লিকুইডিয়াস টেম্পারেচার। অপারেশন উইথ লো স্ল্যাগ ভলিউম, তোমার স্ল্যাগ ভলিউম কম হতে হবে। স্ল্যাগ ভলিউম যত বেশি হবে সেখানে স্ল্যাগের মধ্যে মেজর পোর্শন হচ্ছে সিলিকা। তো ওখানে যদি বেশি পরিমাণে স্ল্যাগ থাকে, বেশি সিলিকা থাকবে, তখন লিকুইড মেটালে সিলিকনটা ঢুকে পড়ার সুযোগ বেশি থাকবে। স্মুথ অপারেশন, অ্যাভয়েড ফার্নেস স্মুথ অপারেশন, এটা ইম্পর্টেন্ট। অ্যাভয়েডেন্স অফ ফ্লাকচুয়েশন অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ চার্জ মেটেরিয়ালস, তোমার চার্জ মেটেরিয়ালস এর এই যে তুমি রেশিও মেনটেন করতেছো, অথবা চার্জ মেটেরিয়াল গুলা আর যে কেমিক্যাল যে প্রপার্টিজ সেগুলা যাতে বেশি চেঞ্জ না হয়, এভাবে করে তুমি সিলিকনটাকে কম রাখতে পারো। এখন স্যার আসো, চার্জ মেটাল বলতে কি বোঝায়? চার্জ মেটেরিয়াল র মেটেরিয়ালস, এটাকে বার্ডেন বলা হয়। শোনো, আমরা র মেটেরিয়ালস থেকে শুরু করবো না। র মেটেরিয়ালস কি ওর, জি স্যার। তাই না? ওর সাথে আরো আছে, ফ্লাক্স আছে, কোক আছে, এগুলো আমরা দেখবো। তো এই যে কোকটাকে যে বার্ন করাচ্ছ তোমরা, এখানে কোকটা কোন দিক দিয়ে দেওয়া হয়? উপর দিয়ে দেওয়া হয়, একসাথে দেওয়া হয়। হ্যাঁ, তো চার্জ বার্ডেনও একটা কথা আসছে, বার্ডেনও তোমার র মেটেরিয়ালস কে বোঝানো হচ্ছে। চার্জ মেটেরিয়াল এটাও র মেটেরিয়ালস কে বোঝানো হচ্ছে। এখন আগের স্লাইডটা একটু, ওই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝানো হয়েছে সিলিকন অক্সাইডে? ভোলাটাইল হচ্ছে, এটা গ্যাসিয়াস ফর্মে। ওকে স্যার, থ্যাংক ইউ। রিয়াকশন অফ ম্যাঙ্গানিজ। এখন আসো ম্যাঙ্গানিজটা, ম্যাঙ্গানিজও তোমার চলে আসে। ম্যাঙ্গানিজও আমরা অনেক সময় চাই, আবার অনেক সময় কম চাই। ম্যাঙ্গানিজ বেশি থাকলে আবার হার্ড হয়ে যায়, ডাক্টিভিটি কম থাকে, আবার স্ট্রেংথ বাড়ায় ম্যাঙ্গানিজ। হ্যাঁ, তো এইসব কারণে এই ম্যাঙ্গানিজ সিলিকনের চেয়ে বেশি থাকলে সুবিধা বেশি পাওয়া যায়। আচ্ছা, সুবিধা অসুবিধা বড় কথা না, তোমাকে কন্ট্রোল করতে হবে, এটা হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ, কিভাবে ম্যাঙ্গানিজ তোমার রিকোয়ার্ড কম্পোজিশনে তুমি রাখতে পারো সেটা, তাই তোমার জানতে হবে যে ম্যাঙ্গানিজটা কিভাবে অক্সিডেশন বা কিভাবে রিয়াকশন হচ্ছে। ম্যাঙ্গানিজ মূলত এই তোমার ওরের মধ্যে এই অক্সাইড গুলা থাকে, দেখো MnO2, Mn2O3, Mn3O4 এন্ড ম্যাঙ্গানেট কার্বনেট। তুমি যে আয়রন ওরটা নিচ্ছ তার মধ্যে ম্যাঙ্গানিজ এই ফর্ম গুলা থাকতে পারে। তো এই ফার্নেসের মধ্যে যে প্রথম যে ইনডাইরেক্ট যে রিডাকশনটা হয় কার্বন মনোক্সাইড দ্বারা, তখন এই তোমার হায়ার অক্সাইড থেকে এগুলো তোমার লোয়ার অক্সাইডে চলে আসে, এসে ফাইনালি MnO তে আসে। বোঝা যাচ্ছে? MnO তে আসে। এর আগে কিন্তু বলা হয়েছিল ওই যে তোমার ম্যাঙ্গানিজ ট্রান্সফারের কথা, ম্যাঙ্গানিজের কথা, ওইটার সাথে একটু মিলিয়ে তোমরা পড়বে। তো এখানে দেখো ম্যাঙ্গানিজ অক্সাইড, তাহলে দেখো অল দ্য রিঅ্যাকশনস আর কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এক্সোথার্মিক। এই জন্য এখানে টেম্পারেচার অনেক বেড়ে যায়। বিশেষ করে তুমি যখন ফেরোম্যাঙ্গানিজ তৈরি করতে যাও, হাই ম্যাঙ্গানিজ স্টিল তৈরি করতে যাও, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে তুমি যখন ম্যাঙ্গানিজ রিঅ্যাকশন শুরু করো তখন টেম্পারেচার বেড়ে যায়। তো এইটা তখন তোমার মনিটর করতে হয়, এটাকে অ্যাডজাস্ট করতে হয়। হ্যাঁ, তখন দেখা যায় যে তোমার ফার্নেস ইনপুটটা কমাই দিতে হয়। হ্যাঁ, তো এই কথাটা বললো একদম। তো এখন হচ্ছে অ্যাজ এ রেজাল্ট প্রোডাকশন অফ হাই ম্যাঙ্গানিজ হট মেটাল ইন পার্টিকুলার ফেরোম্যাঙ্গানিজ হচ্ছে এমন একটা জিনিস যে আয়রন এবং ম্যাঙ্গানিজের একটা অ্যালয়, যেখানে ম্যাঙ্গানিজ ধরো
50 থেকে 65% পর্যন্ত ম্যাঙ্গানিজ থাকবে, বাকিটা আয়রন থাকবে। কারণ এটা কেন করা হয়? এটা করা হয় যে আমরা স্টিল তৈরি করার সময় যদি ম্যাঙ্গানিজ কমে যায়, তাহলে আমার রিকোয়ার্ড পরিমাণ ম্যাঙ্গানিজ অ্যাচিভ করার জন্য, অ্যাটেইন করার জন্য, তখন আমরা ফেরোম্যাঙ্গানিজ অ্যাড করে থাকি। হ্যাঁ, causes increase in, বলা হচ্ছে যে in particular ferromanganese causes increase in top temperature। এই কারণে দেখা যাচ্ছে এক্সোথার্মিক যেহেতু রিঅ্যাকশন হয়, তাহলে এটা টপ টেম্পারেচারটাকে বাড়িয়ে যায়। এখন দেখো হার্টে কি হয়, ইন দ্য হার্ট এখন তোমার এই ম্যাঙ্গানিজ হট মেটাল আসার জন্য এটা রিঅ্যাকশন নিতে হবে। এটা রিঅ্যাকশন নিতে গেলে টেম্পারেচার বলা হচ্ছে যে গ্রেটার দেন, মাস্ট বি গ্রেটার দেন 1100 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং দেন ডিরেক্ট রিডাকশন টেক প্লেস। এই যে ম্যাঙ্গানিজ অক্সাইড প্লাস কার্বনের সাথে রিঅ্যাকশন, এই ম্যাঙ্গানিজটা তখন হট মেটালে ঢুকে পড়বে। এটা আবার এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এটা কি এন্ডোথার্মিক রিঅ্যাকশন না? ইয়েস স্যার। এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। দ্য রিডাকশন অফ ম্যাঙ্গানিজ অক্সাইড বাই আয়রন ইন দ্য ফার্নেস লোয়ার জোন ইজ অলসো পসিবল। এইভাবে হয়। আরেকটা হতে পারে, আরেকটা হয় যে অনেক সময় আয়রনের টাচে যদি ম্যাঙ্গানিজ অক্সাইড আসে, তখন ম্যাঙ্গানিজের চাইতে আয়রনের অক্সিজেন পটেনশিয়াল ম্যাঙ্গানিজের চাইতে বেশি, অর্থাৎ আয়রন অক্সাইড এটাকে রিডাকশন করে ফেলবে। এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে আয়রনটা ইউজ হবে, হয়ে আয়রন অক্সাইডটা চলে যাবে স্ল্যাগে, আর এদিকে ম্যাঙ্গানিজটা ঢুকে পড়বে হচ্ছে তোমার আয়রনের মধ্যে। দুইভাবে তোমার লিকুইড মেটালে তোমার আয়রন আসতে পারে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমার তো আর তাহলে আয়রন কমে গেল। হ্যাঁ, আয়রন কমে গেল, এটা আমরা চাই না, কিন্তু এই আয়রন পার্সেন্টেজটা কম। আয়রন অক্সাইডের পার্সেন্টেজটা অ্যাজ কম্পেয়ার টু টোটাল ভলিউম আয়রন, এটা অনেক কম। হ্যাঁ, তারপরেও এগুলা তো আমরা চাইবো যে এই রিঅ্যাকশনটা ঘটাতে, কারণ এই আয়রন তুমি যদি বড় স্কেলে চিন্তা করো, লস কমাতে পারবে, তখন তোমার ইল্ড প্রোডাক্টিভিটি বাড়বে। ম্যাঙ্গানিজ রিঅ্যাকশনটা আমরা কোনটা না, এটা তো এই যে কার্বন মনোক্সাইড কোন জোনে হয়, কারণ টোয়েটস এর উপরে হবে কার্বন মনোক্সাইডটা, টোয়েটস এর উপরের দিকে। টোয়েটস থেকে নিচের দিকে যেটা আসবে সেটা হচ্ছে তখন সেখানে প্রচুর পরিমাণে কোক থাকে, তখন ডিরেক্ট রিঅ্যাকশনটা হয়। এটা টোয়েটস এর উপরের দিকে বেলি জোনে জায়গাটা। হ্যাঁ, স্যার, টুয়েটস এর নিচে কোক কই থেকে আসলো? কি মানে টুয়েটস এর নিচের জন্য হার্ট থেকে কোক কোথায় থেকে আসলো? মানে আমরা কোক উপর থেকে দিচ্ছি না? ওই যে আমরা বললাম না যে অল্প আগে আমরা এটা দেখবো আমরা পরে, তোমাদেরকে তো ফার্নেসের স্ট্রাকচার যখন দেখাবো তখন এটা বুঝবে। কোক আচ্ছা, তো আরেকটা কোশ্চেন। এটা তো কোক তো আসবে, কোক আমরা দেই তো ফ্লাক্সিং মেটেরিয়াল দিই, ওর দিই, সেখানে ওর আর ফ্লাক্সিং মেটেরিয়াল মেল্ট করে যায়, কিন্তু কোক তো কখনো মেল্ট করে না। কোকটা কি আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট হতে থাকে। কিন্তু একটা কোক তোমার টুয়েটস এর উপরে থাকতে হয়, যে কোকের ফাঁক দিয়ে আস্তে আস্তে লিকুইড মেটাল গুলা ঢুকে হার্ট জোনে যাবে। এই কোকটার আমরা দেখবো, এটা কোকের অনেকগুলা এখানে ভূমিকা থাকবে, মানে একদম ফাঁকা না। এই কোকের উপরই মূলত উপরের যে চার্জ মেটেরিয়ালটা সেগুলো থাকে আর কি। এই কোকই তোমার পুরো লোডটা বিয়ার করে, কোকের একটা লেয়ার। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে, উপরের ম্যাঙ্গানিজ অক্সাইড গুলো কি সবগুলো স্ল্যাগে যাবে? কোনটা? এই তো প্রথম তিনটা যে রিয়াকশন দেখানো হয়েছে। না, স্ল্যাগ তো যাবে না। স্ল্যাগে যাবে কখন? যদি ম্যাঙ্গানিজ অক্সাইডটা রিডাকশন না হইতে পারে, অক্সাইড ফর্মে থাকে। এখানে কি দেখেছে, এখানে তোমরা যদি চিন্তা করো, এটা হায়ার অক্সাইড, সবচেয়ে হাইস্ট অক্সাইডের, এটা লোয়ার অক্সাইডে আসছে, এটা এটা আবার রিডাকশন হয়ে এটা আসছে, এটা রিডাকশন হয়ে এটা আসছে। যেমন Fe2O3 রিডাকশন হয়ে কি হয়? Fe3O4, Fe3O4 রিডাকশন হয়ে কি হয়? FeO, ফাইনালি FeO রিঅ্যাকশন হয়ে হচ্ছে যে এপি, সেই অর্ডারটা এখানে দেখানো হলো। বুঝা গেল? ওকে স্যার, তার মানে এটা মানে বোঝানো হয়নি যে কোনটা স্ল্যাগে যাবে কোনটা হট মেটালে না, যাবে, এটা এখানে সেটা ক্লিয়ার না? বোঝানো। এটা হচ্ছে যে তোমার রিডাকশন কিভাবে হচ্ছে স্টেপ গুলো দেখাচ্ছে। কেননা এই অক্সাইডটা প্রথম রিডাকশন হয়ে হবে এই অক্সাইড, এই অক্সাইড রিডাকশন হয়ে হচ্ছে যে এই অক্সাইড, ফাইনালি এই অক্সাইডটা রিডাকশন হয়ে এইটা কার্বন মনোক্সাইড দিয়ে তোমার রিডাকশন হবে না, এটা ডিরেক্ট রিডাকশন অথবা আয়রন দিয়ে রিডাকশন হবে এই অক্সাইডটা। এই কথাটা বুঝাতে চাইবো। ওকে স্যার, থ্যাংক ইউ। ম্যাঙ্গানিজ রিঅ্যাকশনটা আমরা চাই। এখন ম্যাঙ্গানিজ তুমি বাড়াতে গেলে কি করতে হবে? এটা উল্টোটা, আগে আমরা সিলিকন কিন্তু কম চাই, কিন্তু ম্যাঙ্গানিজটা আমরা একটু বেশি চাই, মানে থাকুক বেশি চাই, এটা আমাদের জন্য বেনিফিশিয়াল হয়। তখন ওই যে বললাম ফেরোম্যাঙ্গানিজটা তোমার
এই ফেরোসিলিকন যেরকম বলা হয়েছে, ফেরোম্যাঙ্গানিজ এরকম, এই যে এখানে কথাটা বলা হয়েছিল ফেরোম্যাঙ্গানিজ, তাহলে অ্যাড কম করতে হবে, আর এডিশন যদি কম করো তাহলে আমাদের কস্ট কম হবে। তো সেজন্য ডিউরিং পিগার প্রোডাকশন যদি তোমার যদি ম্যাঙ্গানিজ বেশি রাখতে চাও তাহলে বেশি রাখতে পারো, দেন ইট উইল বি বেনিফিশিয়াল ফর আস, কারণ দেন আমাদেরকে এই ফেরোম্যাঙ্গানিজ অ্যাড করতে হবে না। সেই জন্য এখানে এটা বলা আছে যে কিভাবে তুমি এটাকে ফেসিলিটেট করতে পারো, অর্থাৎ বাড়াতে পারো। হাই টেম্পারেচারস ইন দ্য হার্টের টেম্পারেচার এন্ড বোস হচ্ছে জাস্ট এর উপরে বোসের উপর হচ্ছে হার্টের উপর বোসের উপর বেলি থাকে। এটা প্রথমেই তোমাদেরকে দেখাইছিলাম, তোমরা যদি প্রথম স্লাইডটা দেখো ওই জোনগুলো একটু দেখে নিও। হটার স্ল্যাগ এন্ড মেটাল, হাই কোক রেট, হাই ব্লাস্ট টেম্পারেচার, এনরিচিং ব্লাস্ট উইথ প্রসেস অক্সিজেন, এই জিনিসগুলা তোমার বেশি লাগবে। ইনক্রিজিং দ্য অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ ম্যাঙ্গানিজ অক্সাইড বাই ইউজিং মোর বেসিক স্ল্যাগস ইউজ করে তোমার ম্যাঙ্গানিজ অক্সাইডের অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট বাড়িয়ে দিবা। ম্যাঙ্গানিজ অক্সাইড অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ইন দ্য স্ল্যাগ রেজেস অ্যাজ ক্যালসিয়াম অক্সাইড ইজ ইনক্রিজড, ক্যালসিয়াম অক্সাইড যখন বাড়বে তখন ম্যাঙ্গানিজ অক্সাইডের কোএফিসিয়েন্ট বাড়বে, এবং সিলিকা ইজ বিকাম স্মলার, সিলিকাটা তোমার কমে যাবে, হ্যাঁ, দেন তোমার ম্যাঙ্গানিজটা বেশি পরিমাণে রিঅ্যাকশন করে তোমার চলে যাবে লিকুইড মেটালে। ডিক্রিজিং স্ল্যাগ ভলিউম এন্ড ইনক্রিজিং সিলিকন কন্টেন্ট ইন হট মেটাল, সিলিকন কন্টেন্ট যদি হট মেটালে বেশি হয় তখন তোমার ওই হয়, এই সিলিকন হট মেটালে বেশি ম্যাঙ্গানিজের রিঅ্যাকশন হয়, কারণ সিলিকন যদি হট মেটাল হয় এখানে একটা রিঅ্যাকশন দেখানো হয় নাই ম্যাঙ্গানিজের ইন্টারঅ্যাকশনে, তখন সিলিকন ম্যাঙ্গানিজের সাথে অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে সিলিকন অক্সাইড হয়ে যায়, ম্যাঙ্গানিজটা তখন ঢুকে পড়ে হচ্ছে লিকুইড মেটালে। তাহলে তোমার হট মেটাল মানে কি, লিকুইড আয়রন যেটা হচ্ছে, লিকুইড আয়রনের মধ্যে সিলিকন যদি বেশি পরিমাণে থাকে তখন ম্যাঙ্গানিজটা তোমার এই বেশি পরিমাণে যাবে লিকুইড মেটালে, সিলিকন বের হয়ে যাবে, আবার সেটা আমাদের জন্য আবার বেনিফিশিয়াল। এরপরে আমরা আরেকটা জিনিস, ফসফরাস, এটা মোস্ট ডেঞ্জারাস এলিমেন্ট, ফসফরাস ইন ওর, কারণ ফসফরাস অলওয়েজ আমরা চাই যে স্টিলের মধ্যে কম থাকে। ফসফরাস খুব পার্টিকুলার অ্যাপ্লিকেশন ছাড়া সব স্টিলের মধ্যে ফসফরাস হচ্ছে যে খুব একটা ডেঞ্জার একটা এলিমেন্ট। এটা তোমার এই করে প্রপার্টিটাকে ডিক্রিজ করে দেয়, কারণ তুমি যখন বিভিন্ন সময় স্টিলকে হিট করো, স্টিল যখন হয় শেপ দেওয়ার জন্য, ফসফরাস যদি থাকে তো ফসফরাসের একটা কম্পাউন্ড তৈরি হয় আয়রন ফসফাইড, এটা লো মেল্টিং পয়েন্ট, এটা যখন হিট করা হয় তখন এটা মেল্ট করে যায়, এরপরে যখন এটাকে রোলিং অথবা ফোর্জিং অথবা পিটানো হয় তখন দেখা যায় ক্র্যাক করে যায়, ওই যে কারণ শরীরের মধ্যে লিকুইড চলে আসছে। তো সেই জন্য আমরা চাই যে ফসফরাসের পরিমাণটা কমানোর জন্য। কিন্তু ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে ফসফরাস ওরে যেভাবে থাকে, এটা হচ্ছে P2O5 থাকে, ক্যালসিয়াম ফসফেট, হ্যাঁ, আর ফসফরাস কামস থেকে আসে, কোক থেকে আসে, কোক অ্যাশ থেকে, আয়রন বিয়ারিং মেটেরিয়ালস তোমার ওর থেকে আসে, ফ্লাক্স, তুমি ফ্লাক্স যেটা ইউজ করতেছো ক্যালসিয়াম কার্বনেট, সেখানে থাকতে পারে এই কম্পাউন্ড ফর্ম গুলা। এবং ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে ফসফরাস ভালোভাবে রিঅ্যাকশন হয়, এবং রিঅ্যাকশনের পুরোটাই প্রায় এখানে দেখো 90 থেকে 100% ফসফরাস তোমার স্ল্যাগে যায় না, 100 থেকে 90 থেকে 100% ফসফরাস তোমার চলে যায় হচ্ছে যে ইয়াতে ব্লাস্ট ফার্নেসে তোমার লিকুইড আয়রনে। এটা ডেঞ্জার জিনিস। এই জন্য তোমার তাহলে এটা কি করতে হবে, এটা করতে হবে তোমার কোকের মধ্যে ফসফরাস যাতে কম থাকে সেটা চেষ্টা করতে হবে, তোমার আয়রনের মধ্যে ওরের মধ্যে ফসফরাস যদি কম থাকে সেটা চেষ্টা করতে হবে, ফ্লাক্সে যেটা, এই জন্য যে কোকের মধ্যে ফসফরাস বেশি থাকে কোকের দাম কিন্তু কম হয়, এটা ডিমান্ড কম থাকে। যে কোকের মধ্যে ফসফরাস বেশি থাকে কম থাকে এটা হাই গ্রেড কোক, এটাই হচ্ছে আয়রনের ওরের ব্যাপারে কি যে এটা। এখন তোমার কথা হলো যে তোমার যদি অপশন না থাকে, ফসফরাস চলেই আসতেছে, তোমার কাছে কোক অ্যাভেলেবেল না, লো ফসফরাস কন্টেন্ট কোক অ্যাভেলেবেল না, অথবা লো ফসফরাস কন্টেন্ট ওর তোমার কাছে অ্যাভেলেবেল না, তোমার কোনো অপশন নাই, তাহলে ফসফরাস তো আসবেই। আসলে তখন তুমি কি করবা, তখন ওই ফসফরাসকে তোমার আবার তোমার বের করে দিতে হবে লিকুইড আয়রন থেকে। সেটার জন্য আবার ডিফারেন্ট টেকনিক আছে, ডিফসফোরাইজেশন বলা হয়। ডিফসফোরাইজেশন হচ্ছে যে এটা অক্সিডাইজিং অ্যাটমসফিয়ারে করতে হয়, কিন্তু আমরা যে ব্লাস্ট ফার্নেস করতেছি এটা হচ্ছে তোমার পুরোপুরি রিডিউসিং অ্যাটমসফিয়ার। কথা কি বোঝা গেল? স্যার তাহলে এটা হচ্ছে আমরা ব্লাস্ট ফার্নেসে যে তোমার আয়রনটা প্রোডাকশন হচ্ছে সেটা একটা রিডিউসিং অ্যাটমসফিয়ারে হচ্ছে,
অতএব রিডিউসিং অ্যাটমসফিয়ার কখনোই ফসফরাসকে কমাইতে পারবে না। ফসফরাসকে কমাইতে গেলে কি লাগবে? অক্সিডাইজিং অ্যাটমসফিয়ার লাগবে। কথা কি বোঝা গেল? অক্সিডাইজিং অ্যাটমসফিয়ার অর্থাৎ ফসফরাস ফ্রি কারণে চলে আসলো, তুমি সলিড করে ফেললা, তখন এটাকে মেল্ট করে অক্সিডাইজিং এনভায়রনমেন্টে নিয়ে এই ফসফরাসকে তখন আমরা আবার রিডিউস করি। তখন কস্ট অ্যাড হয়, আমাদের তার অপশন নাই। কিন্তু শুরুতে ডিমান্ড এবং দাম বেশি হচ্ছে যে লো ফসফরাস কন্টেন্ট ইজ পিগ আয়রনের। যদি কোনো অপশন না থাকে, হাই ফসফরাস থাকে, হ্যাঁ, তখন অক্সিডাইজিং এনভায়রনমেন্টে নিয়ে এটাকে রিডিউস করে তারপর এরপরে বাকি কাজটা করতে হয়। এর মাঝে যে মেইন রিয়েকশন গুলো হচ্ছে, এই রিয়েকশন গুলো হচ্ছে এটা যে ফসফরাস পেন্টঅক্সাইড যেটা দেখালো, এটা কার্বনের সাথে রিয়েকশন করে ফসফরাস এটা মেটালে ঢুকে পড়বে, ক্যালসিয়াম ফসফেট, সিলিকা, কার্বন, এইভাবে হয়ে কিছু P2O5 ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিয়েকশন ক্যালসিয়াম ফসফেট হবে। এখানে সিলিকাও আছে ব্র্যাকেটে, সিলিকাটা এখানে আসেনি। হ্যাঁ, তো এরপরে আবার এই ফসফরাস P2O5 এটা আবার কিছু রিয়েকশন করবে, করে ফসফরাসটা ঢুকে পড়বে হচ্ছে তোমার ইয়াতে লিকুইড মেটালে। আবার আয়রন দাও তোমার ফসফরাস পেন্টঅক্সাইড রিডাকশন হবে, আয়রনটাও রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। এই যে ফসফরাস, এই ফসফরাসটা যখন আসবে ফাইনালি এই ফসফরাসটা যখন ফ্রি হবে লিকুইড আয়রনের সাথে রিয়েকশন করে আয়রন ফসফাইড ফর্ম করে, যে কথাটা বললাম এই কম্পাউন্ডটা ফর্ম করে। এই কম্পাউন্ড তো এখন লিকুইড অবস্থা তা করবে না, ডিজলভ থাকবে, যখন সলিড হবে তখন এটা ফর্ম করবে, এবং এটা ফাইনালি এটাও এক্সোথার্মিক রিয়েকশন। আর আদার্স যে রিয়েকশন গুলো ফসফরাস রিডাকশন সব হচ্ছে তোমার এন্ডোথার্মিক রিয়েকশন। কি বলতেছিলা? স্যার বলতেছিলাম যে আমরা এই ব্লাস্ট ফার্নেসে আয়রন তৈরি করার পরে কি ডিফসফরাইজেশনটা করি যদি? হ্যাঁ, সেটাই তো বললাম। তো যেহেতু সেক্ষেত্রে তো স্যার ওই যে আয়রনটাও অক্সিডাইজ হয়ে যাওয়ার কথা না, যেহেতু অক্সিডাইজিং অ্যাটমসফিয়ার পাবে। না, এটা হবে না। অক্সিডাইজিং অর্থ এই নয় যে তুমি অক্সিডাইজিং এনভায়রনমেন্ট বলতে তুমি একটা পুরো মানে অক্সিজেন ভিতর রাখছো তা না, না তাহলে তো হয় না। এটাকে কমন সেন্স থেকে চিন্তা করো। তোমরা কতদিন ডিসেকশন অ্যালুমিনিয়াম দেখছো না? অ্যালুমিনিয়াম জি স্যার। বলো, অ্যালুমিনিয়াম কি মেল্ট করানো হয়েছে না? জি স্যার। অ্যালুমিনিয়াম কি হাইলি অক্সিডেটিভ না? অ্যালুমিনিয়াম ইয়েস স্যার। তো অ্যালুমিনিয়াম তো এয়ার মেল্ট করছে, তাহলে সব অ্যালুমিনিয়াম কি অক্সাইড হয়ে গেছে? না স্যার। এখানে একই জিনিস। অক্সিডাইজিং বলতেই যে তোমার এখানে আয়রন অক্সাইড ইয়া হয়ে যাবে সেটা না। আমরা দেখবো যে অক্সিডাইজিং এনভায়রনমেন্টে কি হয়, এটা আমরা স্টিম প্রোডাকশনের সময় দেখবো। এটা ইম্পর্টেন্ট জিনিস, অক্সিডাইজিং অ্যাটমসফিয়ারে করা। কথা বোঝা গেল? তোমরা এখন মনে রাখো যে ব্লাস্ট ফার্নেসের যে টেকনিকটা, ইন্ডাকশন ফার্নেস, ব্লাস্ট ফার্নেস, এগুলো হচ্ছে তোমার রিডিউসিং অ্যাটমসফিয়ার। আমাদের দেশে যে ইন্ডাকশন ফার্নেস মেল্টিং হয় না, সেটা কি রিডিউসিং ফার্নেস। এখন অক্সিডাইজিং অ্যাটমসফিয়ার যেটা বলা হয়, সেটা করতে গেলে বা অক্সিডাইজিং এনভায়রনমেন্ট করতে গেলে কি করতে হয় সেটা আমরা দেখবো পরে। এটা আলাদা আমাদের পড়ার মধ্যে আসবে, এখন শুধু একটু মনে রাখো। স্যার হচ্ছে ওই আমরা স্টিলে ফসফরাস রাখতে চাই না, সিলিকন আর ম্যাঙ্গানিজ মানে মোটামুটি রাখতে চাই, এরকম কি? ম্যাঙ্গানিজটা বেশি থাকা চাই, কিন্তু সিলিকনটা আমরা কম চাই, কারণ সিলিকনও বেশি রাখা যায় না। ম্যাঙ্গানিজ থাকলে বেনিফিশিয়াল হয় আর কি। স্যার কিন্তু আমরা যে দেখলাম যে ম্যাঙ্গানিজ রাখতে গেলে সিলিকন বেড়ে যায় সবার শেষ লাইনে। সিলিকন বাড়ে না সিলিকন কম ম্যাঙ্গানিজ রাখতে গেলে? কে বলতে সিলিকন পারবে? কমে স্যার। ওই যে আচ্ছা সিলিকন ওই ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে রিয়েকশন করে সিলিকন অক্সাইড হয়ে স্ল্যাগে চলে আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে স্যার। এখন আমরা যেটা শুরু করব পরের স্লাইড। এখানে আমরা এখন রিঅ্যাকশন সিস্টেমস ইন আয়রন মেকিং, না এটা তো এটা না, তো একই হ্যাঁ, এটা বারবার আসবে। হ্যাঁ, এখন আমরা আসবো স্ল্যাগ।
এই স্ল্যাগটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই যে তুমি যে রিডাকশনটা দেখলা, রিডাকশন ম্যাঙ্গানিজ, সিলিকন, আয়রন, ফসফরাস, এগুলো রিডাকশনের জন্য স্ল্যাগের একটা ইম্পর্টেন্ট রোল। এই স্ল্যাগ কিভাবে ফর্ম করে, হ্যাঁ, বেসিসিটি কাকে বলে, ভিসকোসিটি কিভাবে আমরা কম রাখতে পারি। সবসময় স্ল্যাগের ভিসকোসিটি যত কম হবে ততই তোমার এই রিয়েকশন গুলো ভালোভাবে হবে। আর ভিসকোসিটি কম করার জন্য আমরা নর্মালি একটা কমন সেন্স থেকে টেম্পারেচার বাড়ালে ভিসকোসিটি বাড়বে, এটা একটা। কিন্তু টেম্পারেচার তো এখানে ফিক্সড, এখানে তো ইয়া করা যায় না। কম্পোজিশন চেঞ্জ করে কিভাবে ভিসকোসিটি আমরা করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখবো এখন। স্ল্যাগটা এখন আমরা দেখি। এখানে স্ল্যাগ সম্পর্কে তোমরা জানতে পারবে। এখানে এই যে explain the structure of slag and electrochemical nature of slag metal reaction, examine the furnace performance by analyzing the nature of the slag, interpret the kinetics of slag metal reaction. তোমাদের কি পরে ক্লাস আছে? ইয়েস স্যার। Yes, sir. আছে। কার? মাহবুব স্যারের? কোন স্যারের ক্লাস? Sir, economics. ক্লাস। The next optional class, optional. Humanities. এখন দেখো ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, সরি, এখানে দেখো ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, এখানে ওরের মধ্যে আমরা আগে বলছি যে মেটাল প্লাস ইম্পিউরিটি অক্সাইড। ব্লাস্ট ফার্নেস কি কাজ? ব্লাস্ট ফার্নেস কাজই করে হচ্ছে তোমার আয়রনটাকে, মেটালটাকে তোমার ইম্পিউরিটি মেটাল থেকে, যেটাকে আমরা গ্যাং বলে থাকি, ইম্পিউরিটি অক্সাইড থেকে সেপারেট করা। এইটুকু হচ্ছে যে মেইন কাজ, এর জন্য এত কিছু আমরা পড়ছি। তো এখন এই গ্যাংটাকে কিভাবে করা হয়? তোমার কিছু এডিশনাল ফ্লাক্সিং এজেন্ট দেওয়া হয়। এই ফ্লাক্সিং এজেন্ট দেওয়ার পরে একটা কম্পাউন্ড তৈরি করে, সেটাকে আমরা বলি স্ল্যাগ। হ্যাঁ, এবং মেল্টিং পয়েন্ট তখন এই ফ্লাক্সিং এজেন্ট দিলে ওই কম্পাউন্ড ফর্ম করে, এবং ওই কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট অনেক কম থাকে, এটাকে আমরা স্ল্যাগ করে থাকি। তো impurities in irons and coke ash are mainly acidic silica and alumina. তোমরা এর আগে দেখছি যে বিশেষ করে কোক যখন বার্ন করবে অ্যাশ আসে, হ্যাঁ, তো অ্যাশের মধ্যে সিলিকা হচ্ছে যে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট সিলিকা থাকে, আর সবচেয়ে বেশি থাকে সিলিকা, তারপর অ্যালুমিনা। মূলত এই দুটো কম্পাউন্ডই বেশি থাকে। ফ্লাক্সিং হিসেবে, এজেন্ট হিসেবে তোমার ইউজ করা হয় লাইম এন্ড ম্যাগনেসিয়া, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এই জিনিসগুলো ইউজ করা হয়। হ্যাঁ, আদার কম্পোনেন্টস লেস দেন 5% মধ্যে আছে আয়রন অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, টিটানিয়াম অক্সাইড, সালফার এন্ড আদার্স। এখন আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, স্ল্যাগ স্ট্রাকচারটা জানা। লিকুইড স্ল্যাগস homogeneous metals of oxides of silicon and other elements and possess electrical properties. তাহলে তোমার লিকুইড স্ল্যাগটা কি? লিকুইড স্ল্যাগ বেসিক্যালি যেহেতু সিলিকার পরিমাণ সবচেয়ে বেশি থাকে, তাহলে সিলিকার একটা হোমোজেনিয়াস মিক্সচার, সিলিকা এবং অন্যান্য আদার এলিমেন্টস এবং একটা ইলেকট্রিক্যাল প্রপার্টিস সে শো করে। তুমি যদি এখানে দেখো ক্রিস্টাল অ্যানালাইসিস অফ সলিড সিলিকা এরকম, তোমরা এটা জানো তাই না? হ্যাঁ, এই মাঝখানে যেটা, সেটা কি বলা হচ্ছে যে সিলিকন, এখানে বলা হচ্ছে সিলিকন, এখানে অক্সিজেন হচ্ছে যে তোমার হোয়াইট অ্যাটম, আর সিলিকন হচ্ছে ব্ল্যাক অ্যাটম। এই ছোট ছোট মাঝখানে যেটা, এটা হচ্ছে যে সিলিকন, আর বড় বড় যে অ্যাটম গুলা দেখতেছো, এটা কি? এটা হচ্ছে তোমার মানে কি, একটা সেন্টারে একটা সিলিকন আর চারটা অক্সিজেন। এখানে সিলিকন অকুপাইস ইন দ্য সেন্টার অফ এ টেট্রাহেড্রন সারাউন্ডেড বাই 4 oxygen atom, or each oxygen bonded with 2 silicon atoms, and the network is continuous in 3 dimension. এই যে এরকম একটা সলিড সিলিকার স্ট্রাকচার। এই যে এরকম সিলিকন atoms has 4 charges, তোমরা এটা জানো। each tetrahedron SiO4 carries 4 negative charges. হ্যাঁ, অর্থাৎ এরকম, অর্থাৎ তোমার যখন ইলেকট্রিক্যালি এটা ইয়া হয়, SiO4 -4। সলিড স্ট্রাকচারটা তোমার এটা আনচেঞ্জ থাকে, এটা এইভাবে থাকে। কিন্তু মোল্টেন স্টেট যখন আসে সিলিকার স্ট্রাকচার, তখন তোমার এই যে দেখছো এখানে প্রতিটা এগুলো একটা একটার সাথে কি লেগে আছে কিনা, তাড়াতাড়ি বলো, আছে কিনা, কথা বলো। Yes, sir. Yes, আচ্ছা sir. স্যার। যখন এটাকে এটা মোল্টেন স্টেটে যায়, তখন কিছু এন্ড এরকম ছুটে যায়, দেখছো ছুটে গেছে, দেখছো Yes, sir. Yes, sir. এরকম ছুটে যায়, এটা মোল্টেন সিলিকা। অর্থাৎ তাদের এই বন্ডিংটা চেঞ্জ ছুটে যায়, এটা মোল্টেন, এই কথাটা এখানে বলছে। মোল্টেন স্টেট সিলিকা স্ট্রাকচার
distorted, but most of the corner remain shared. অর্থাৎ কিছু কর্নার ছুটে যায়, আবার মোস্ট অফ দ্য কর্নার বলা হচ্ছে যে কি হয়, শেয়ার থাকে। তার মানে এটা সলিড, ঠিক আছে, কিন্তু এটা লিকুইড হয়েছে, কিন্তু এটা যথেষ্ট, এটা লিকুইড না, অর্থাৎ এটা ভিসকাস, যেহেতু এখনো একটা একটাকে ধরে আছে। এখন দেখো, তুমি যদি এই মোল্টেন সিলিকা হবে এটা। এখন যদি ক্যালসিয়াম অক্সাইড, ওই যে বলা হয়েছে না যে তুমি ফ্লাক্সিং অ্যাড করো, ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যাড করবে, তখন কি ঘটনা ঘটে, এই সিলিকাটা কি করবে, সেটা দেখাচ্ছে। এই সিলিকাটাকে করবে কি, এডিশন অফ ক্যালসিয়াম অক্সাইড এন্ড ম্যাগনেসিয়াম অক্সাইডস টু মোল্টেন সিলিকন break down the three-dimensional silicon oxygen network into silicate ions. বুঝা গেল? হ্যাঁ, Yes, sir. Yes, sir. Yes, bond sir. ভেঙে দেয়। হ্যাঁ, Calcium. silicate ion, অর্থাৎ ড্রাইভিং ফোর্স কি, অ্যাট্রাকশন বিটুইন সিলিকন এন্ড অক্সিজেন। টু সিলিকন অক্সিজেন বন্ডস আর ওপেনড আপ দ্য ফলোইং, এই যেমন এরকম থাকে এটা। এখন তুমি ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করছো, খেয়াল করো, অ্যাড করার ফলে কি হচ্ছে, এখানে Silicon oxide. এই যে এখানে দেখছো এটা সেপারেট করে ফেললো না, করছে Yes, sir. কিনা, আর এদিকে ক্যালসিয়ামটা আয়োনাইজড হয়ে গেল। এই কথাটা এখানে দেখালো যে এইভাবে এরা সেপারেট হয়ে গেল। এই যে টেট্রাহাইড্রন গুলো আলাদা আলাদা, সিলিকা মলিকুল গুলা আলাদা আলাদা সেপারেট হয়ে গেল। এই সেপারেট হয়ে যাওয়া মানে হচ্ছে তখন এটা তোমার ভিসকোসিটি অনেক বেড়ে যায়, তো কমে যায়। সরি, হ্যাঁ, কমে যায়, ভিসকোসিটি কমে যায়, তখন লিকুইড হয়ে যায় অনেক। As the metallic oxides are added more, the silicon oxygen bond breaks. The viscosity of the acidic melt decreases, viscosity কমে যায়, as the network gradually breaks. Finally, no corners are shared. তুমি যদি যথেষ্ট পরিমাণে যতটা ক্যালসিয়াম, দেখো প্রতিটা কর্নার ভাঙার জন্য ক্যালসিয়াম অক্সাইড লাগছে কিনা, তাহলে এখানে স্টোইকিওমেট্রিক রেশিও যখন চলে আসবে যে প্রতিটা কর্নার, একটা কর্নার এমন ভাবে তুমি ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করেছো, একটা কর্নারও লেগে নেই, এটা সেপারেট হয়ে গেছে। হ্যাঁ, এটাকে স্টোইকিওমেট্রিক বলা হয়। তখন এটা হাইস্ট তোমার এই ইয়াতে যায়, মানে সবচেয়ে হাইস্ট না বলো, তুমি লোয়েস্ট ভিসকোসিটিতে যায়। সে স্টোইকিওমেট্রিক কম্পোজিশনটা কত, যে 2 ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই সিলিকন, অর্থাৎ একটা সিলিকার সাথে যখন 2 ক্যালসিয়াম অক্সাইড অথবা 2 ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যাড করবা, তখন সব এই সিলিকা SiO2 ক্রিস্টাল সেপারেট হয়ে যাবে। এই যে এখন এইখানে দেখা মেইনলি বুঝতে পারছো তোমরা? ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করলে আমাদের সিলিকন ডাইঅক্সাইড তাহলে মানে মেল্টিং পয়েন্ট কমাই দেয়। মেল্টিং পয়েন্ট কমানোতে তো এই যে ভেঙে দিচ্ছে, তুমি মেল্টিং পয়েন্টের দিকে যাচ্ছ কেন? মেল্টিং পয়েন্ট তো আগে এখানেও ছিল, এখানেও লিকুইড হয়েছে না? জি স্যার। জি স্যার। এখানে লিকুইড হয়েছে না, মেল্টিং পয়েন্টটা কমায়। মেইন ইস্যু হচ্ছে যে এটা তোমার এটা ব্রেক করার কারণে ভিসকোসিটি কমে যায়। আমরা চাই লেস ভিসকাস, কথা বুঝো নাই? ইয়েস স্যার, ফ্লুইডিটি বেড়ে যায়। তাহলে স্টোইকিওমেট্রিক রেশিও তোমার মিনিমাম, তুমি যদি ম্যাক্সিমাম মিনিমাম ভিসকোসিটি যদি পেতে চাও, একদম হাইস্ট লোয়েস্ট ভিসকোসিটি যদি পেতে চাও, তাহলে তোমাকে এই রেশিওতে লাইন অ্যাড করতে হবে। তাহলে তোমার প্রয়োজন হচ্ছে যে তুমি যে চার্জ মেটেরিয়াল দিচ্ছ সেখানে সিলিকা কতটুকু আছে আগে থেকে জানা, আমরা দেখবো চার্জ ক্যালকুলেশনে এগুলো আসবে তখন। এখন ইলেকট্রিক্যাল নেচার অফ স্ল্যাগ মেটাল রিঅ্যাকশন, মেটাল ইজ নন পোলার, molten slag is ionic in character. metal তোমার নন পোলার হয়, আর molten slag যখন হয় এটা ionic in character. Transfer of element from metal to slag is accompanied with anodic reaction. এখন মেটাল থেকে স্ল্যাগে তোমার, আমরা চাই না ওই যে সিলিকন ধরো কমাইতে চাচ্ছি, ফসফরাস কমাইতে চাচ্ছি, বেশি চলে আসছে, বা সালফার বেশি চলে আসছে, তাহলে কি মেটাল থেকে স্ল্যাগে যাবে। আবার উল্টো ঘটে, স্ল্যাগ থেকে তোমার মেটালে যাবে। আমাদের কিন্তু মূলত এখানে কি লিকুইড মেটাল, স্ল্যাগ আর মাঝখানে একটা ইন্টারফেস, লিকুইড মেটাল থেকে ইন্টারফেসে যাবে, স্ল্যাগ মেটাল ইন্টারফেস থেকে স্ল্যাগে ঢুকে পড়বে, আবার স্ল্যাগ থেকে রিডাকশন হয়ে ইন্টারফেসে আসবে, ইন্টারফেস থেকে যেটা রিডিউস হবে সেটা লিকুইড মেটালে ঢুকে পড়বে। এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে বলা হচ্ছে লিকুইড মেটাল থেকে স্ল্যাগে যেতে গেলে রিঅ্যাকশনটা হচ্ছে এরকম। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা বোঝাচ্ছ তোমরা, এটা নোট করো, সবসময় বুঝবা যে থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা বোঝায় এটা হচ্ছে যে ওই এলিমেন্টটা ডিজলভ ইন লিকুইড মেটাল, অর্থাৎ আয়রনের মধ্যে এটা আছে। আর
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেটা এটা বোঝা যাচ্ছে যে তোমার লিকুইড স্ল্যাগের মধ্যে আছে, স্ল্যাগের মধ্যে এটা। তাহলে এখন মেটাল থেকে তোমার যখন এটা স্ল্যাগে যাবে তখন এটা অ্যানোডিক রিঅ্যাকশন হবে, এটা বলা হচ্ছে। টু প্রিজার্ভ ইলেকট্রোনিউট্রাল অফ দ্য স্ল্যাগ, যেহেতু এখানে ইলেকট্রোনিউট্রাল হতে গেলে এ ক্যাথোডিক রিঅ্যাকশন মাস্ট অকার উইথ দ্য ডিপোজিশন অফ অ্যান এলিমেন্ট ইন দ্য মেটাল। তাহলে একটা ক্যাথোডিক রিঅ্যাকশন হতে হবে। তো ক্যাথোডিক রিঅ্যাকশনটা কি? তো এই আয়রন, এই দেখো আয়রন, এই আয়রনটা বোঝাচ্ছে কোথায়, এটা কোথায় আছে তাড়াতাড়ি বলো। স্যার এটা স্ল্যাগের স্যার মধ্যে এটা স্ল্যাগে আছে, দিকে ওই যে আছে। লিকুইড স্ল্যাগ স্ল্যাগে আয়রন অক্সাইড থাকবে না, থাকবে কিনা? থাকবে স্যার, রিডাকশন জি হয়ে স্যার, তারপর iron থাকবে। হয়ে- স্ল্যাগে যে আয়রন অক্সাইড আছে, সে আয়রন অক্সাইডের সে এই আয়রনটা এই ইলেকট্রনটা নিয়ে তখন আয়রনে যাবে। আয়রনে সে কি করবে? থ্রু এরপরে সে লিকুইড মেটালে চলে মেটাল যাবে। তাহলে চলে যাবে। চলে আসবে, তাই না? লিকুইড মেটাল। ডিজলভ লিকুইড মেটালে এইভাবে করে তোমার এই রিঅ্যাকশনটা হয়। অর্থাৎ ম্যাঙ্গানিজ কিভাবে তোমার এই ম্যাঙ্গানিজ, তাহলে এখন একটা জিনিস আসতে পারে, তোমার ম্যাঙ্গানিজ কমে যাচ্ছে কিন্তু আয়রন আবার বেড়ে যাচ্ছে, তাই না? Yes, তাহলে sir. এটা তো আমাদের জন্য বেনিফিশিয়াল হতে পারে না? ইয়েস স্যার। Yes, sir. ইয়েস স্যার। এটা আমরা অনেক সময় চাই না এই কারণে যে ম্যাঙ্গানিজ আমরা তো চাই Strength বেশি, কমে যাবে। ম্যাঙ্গানিজ বেশি থাকুক, এটা চাই না। ম্যাঙ্গানিজ বেশি থাকুকটা আমরা চাই, কারণ ম্যাঙ্গানিজ থাকলে আমাদের অনেক বেনিফিট। আবার তাছাড়া তোমার লিকুইড আয়রন, পিগ আয়রন যখন তুমি স্টিম মেল্টিং করতে যাবা তখন দেখা যায় যে ম্যাঙ্গানিজ অক্সাইড হিসেবে চলে যাচ্ছে, সিলিকা কমে যাচ্ছে, কার্বন কমে যাচ্ছে, এগুলো এমনি ওখানে মেল্টিং করতে গেলে কমে যায় অক্সিজেন এনভায়রনমেন্টে। অর্থাৎ এনভায়রনমেন্ট হচ্ছে বাইরে অক্সিজেন, এয়ারে যখন তুমি হিট করবা তখন দেখা যায় যে এগুলা কমে যায়। তো ইনিশিয়ালি যদি বেশি থাকে তখন আমাদের জন্য একটু বেনিফিট। তাহলে সিমিলারলি ফলোইং এলিমেন্টস ফ্রম আয়রন ক্যান ট্রান্সফার। দেখো তাহলে এভাবে ট্রান্সফার হতে পারে না যে এটা কার্বন ইন লিকুইড আয়রন, এটা চলে যাচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস। সালফার ইন লিকুইড আয়রন, এটা এইভাবে যাচ্ছে, এই যে স্ল্যাগে চলে যাচ্ছে। সিলিকন ইন লিকুইড আয়রন টু সিলিকন ইন স্ল্যাগ। সিলিকন ইন অ্যালুমিনিয়াম ইন লিকুইড আয়রন টু অ্যালুমিনিয়াম ইন স্ল্যাগ। তাহলে রিঅ্যাকশনস, এই রিঅ্যাকশন গুলো ঘটে কোথায়? রিঅ্যাকশনস অকার, এটা তোমাদের নোট করতে হবে, অ্যাবাভ 1200 ডিগ্রি সেন্টিগ্রেড ইন লিকুইড স্টেট। বলা হচ্ছে এই রিঅ্যাকশন গুলো ঘটার জন্য 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকা লাগে, এবং 1200 ডিগ্রির উপরে থাকে। লিকুইড ম্যাটারের টেম্পারেচার 1200 ডিগ্রির উপরে থাকে। The important elements of iron making is silicon, manganese and sulfur. এই তিনটে হচ্ছে যে তোমার ইম্পর্টেন্ট এলিমেন্ট থাকে। তাহলে এটা নিয়ে এখন একটু ডিসকাস করতেছে সিলিকন দা রিঅ্যাকশন। এখন আগে ছিল হচ্ছে যে সিলিকনের ওভারঅল তোমার গ্যাং মেটেরিয়ালের সাথে রিঅ্যাকশন, ওখানে কিন্তু তোমার স্ল্যাগের সাথে রিঅ্যাকশনটা কম থাকে না। এখন আমরা স্ল্যাগের সাথে রিঅ্যাকশন। দেখো এই সিলিকন, এটা কি সিলিকা কোথায় আছে বলো তাড়াতাড়ি? স্যার এটা হ্যাঁ, স্ল্যাগের সেগুলো মধ্যে তো- আছে। ফ্ল্যাগে আরে এই লিকুইড কার্বন- স্ল্যাগ। স্যার লিকুইড মেটালটা। লিকুইড মেটালে এটা তুমি এখানে দেখছো যে এই কার্বনের সাথে ডিরেক্ট, এটা তাহলে ডিরেক্ট রিঅ্যাকশন হলো না? ইয়েস স্যার। এটা হয়ে সিলিকন চলে গেল হচ্ছে যে তোমার এই লিকুইড মেটাল। লিকুইড মেটাল। হ্যাঁ, can be depicted electrochemical by combining of equation 2.4 and 2.51. এই যে এটা তুমি যদি এই দুইটা যদি করো, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন যদি এখানে বসাও, বসিয়ে যখন সাম করবা তখন পুরো রিঅ্যাকশনটা তুমি পাবা কিভাবে হচ্ছে। এই যে এখানে এই কথাটা এখানে জাস্ট বলছি, এখানে আগে বলছে, এখন তুমি এখানে এখান থেকে এখানে তুমি এটা চলে আসতে পারবে। ম্যাঙ্গানিজ রিঅ্যাকশনটা দেখো, ম্যাঙ্গানিজ এটা কোথায় আছে? স্যার স্ল্যাগে কারণ আছে। এটা স্ল্যাগে আছে। ফ্ল্যাগে আছে। আর এই মেটালে চলে আসলো। হ্যাঁ, আর তুমি এই ইকুয়েশনটা বসাও, কার্বন আর অক্সিজেন। আসলে তো ম্যাঙ্গানিজ এটা যেটা বোঝাচ্ছে এখানে তো অক্সিজেনও আছে, তাই না? তাহলে তুমি যখন এই দুটাকে সাম করে দিবা তখন এরকম করে আসবে এই যে রিঅ্যাকশনটা। অথবা আরেকটা এখানে দেখাচ্ছে এই একটা ইকুয়েশন, এটা তো সিমিলার টু সিলিকন, আমরা প্রিভিয়াস স্লাইডে যেটা দেখেছি। আর এখন আরেকটা অথবা এরকম হতে পারে যে যে কথাটা বললাম সিলিকনের সাথে ম্যাঙ্গানিজ, এটা হতে পারে। ওই যে হাই সিলিকন কন্টেন্ট, ম্যাঙ্গানিজ বেশি থাকতে কি বেশি থাকলে বেশি রাখতে গেলে কি করতে হবে? হাই সিলিকন কন্টেন্ট লিকুইড আয়রন থাকতে হবে, বলে আসছি না আমরা এর আগে? Yes, sir. ইয়েস ইয়েস স্যার। স্যার। আসছি কিনা? এটা হচ্ছে Yes, সেই sir. এটা হচ্ছে যে দেখো ম্যাঙ্গানিজ হচ্ছে ইন স্ল্যাগ, আর এটা সিলিকন Iron আছে, liquid. লিকুইড মেটাল। লিকুইড ম্যাটার। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি দেখি যে আচ্ছা আমরা এর আগে বলছিলাম কি
সবাই নিচে থাকবে লিকুইড ম্যাটার, তাই না? এটা এটা বেশি ডেন্সিটি বেশি, কিন্তু স্ল্যাগের ডেন্সিটি কম না? ইয়েস স্যার, এজন্য Yes, sir. সেটা উপরে থাকে। স্যার ফ্লোট করে উপরে থাকে। উপরে থাকবে, তাহলে উপর থেকে নিচে কেমনে যাবে কিভাবে? এই যে সিলিকনটা যাবে কিভাবে এর ভিতর? স্যার ওই যে কোকের মাধ্যমে কিছু হোল থাকবে বলছেন, ওটার মাধ্যমে মুভ করতে পারে। না, কোক মানে শোনো, কোক তো থাকবে। ওই যে তোমরা যে দেখছো না একটু নিচের দিকে কোন শেপ হয়ে গেছে না? কোন শেপ হয়েছে কিনা? জি স্যার। নিচের দিকে কোন শেপ হয়েছে না? যেখানে কোন শেপের নিচের দিকে টুয়ার্ডস, এই জায়গাটা তো কোন ও কোক ওই পর্যন্ত, কিন্তু ওই টুয়ার্ডস এর নিচেই তো স্ল্যাগের নিচে লিকুইড মেটাল জি আয়রন। স্যার। কথা বুঝো নাই? অলরেডি কোকের গ্যাপ দিয়ে তো চলে আসছে, স্ল্যাগও চলে আসছে, লিকুইড মেটালও চলে আসছে। এটা কিন্তু উপরের অংশের কথা না, এটা হচ্ছে নিচের অংশের কথা, এই টুয়ার্ডস এর নিচের অংশের কথা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই অবস্থায় এটা কিভাবে সম্ভব? এটা চিন্তা করো। স্ল্যাগের মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো। স্যার স্ল্যাগের মধ্য দিয়ে যাবে স্যার, ডিজলভ হবে এরকম কিছু? হ্যাঁ, স্যার ডিজলভ হবে এমন কিছু? আমাকে প্রশ্ন করলে কেমনে হবে? স্যার স্ল্যাগের মধ্যে দিয়ে মানে ওই একটা স্পঞ্জের মধ্যে দিয়ে যেরকম পানি নিচে পড়ে ওই রকম করে যাবে হয়তো। হ্যাঁ, এটার আনসার হচ্ছে এটা, অর্থাৎ লিকুইড মেটালের পরিমাণটা স্ল্যাগ থেকে অনেক বেশি থাকবে, থাকবে কিনা? জি হ্যাঁ, স্যার। তো স্ল্যাগ তো কন্টিনিউয়াস একটা লেয়ার থাকবে, নিচে লিকুইড মেটাল থাকবে, তাহলে কোকের গ্যাপ দিয়ে যখন স্ল্যাগ এবং স্ল্যাগ কোকের কোর দিয়ে আস্তে আস্তে নামতে থাকবে, রিডাকশন হয়ে স্ল্যাগটা লিকুইড হয়ে আবার আয়রন নামতে থাকবে। আয়রনটা যখন স্ল্যাগ লেয়ারকে, স্ল্যাগের কিন্তু একটা ভালো থিকনেস থাকে, এই স্ল্যাগ লেয়ারের মধ্যে দিয়ে যখন নিচের দিকে নেমে ডেন্সিটির কারণে স্ল্যাগের মধ্যে দিয়ে একটা আয়রনের ড্রপ চলে যাচ্ছে নিচের দিকে, এই তখন তোমার এই সিলিকার সাথে স্ল্যাগের সাথে এই লিকুইড আয়রনের রিঅ্যাকশন হবে, ইন্টারাকশন হবে, সেই ইন্টারাকশনের সময় এই তোমার এই ট্রান্সফারটা ঘটবে। বুঝা গেল? স্যার এটা কি বলতে চাচ্ছেন যে উপর থেকে আরো আয়রন মানে লিকুইড হয়ে নিচে নামার সময় এই ম্যাঙ্গানিজকে সহ সাথে নিয়ে যাবে তাও এরকম? আয়রন না, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো আসতে থাকবে, লিকুইড আয়রন স্ল্যাগ একসাথে আসতে থাকবে, স্ল্যাগটা জমা পড়ে যাবে উপরে, আর লিকুইড আয়রন ওই স্ল্যাগের মধ্য দিয়ে নিচে যা বটমে জমা হবে। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা এরকম না যে এই এখন হচ্ছে তখন হচ্ছে না, এটা কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চলতে থাকবে। যা বলতেছি এগুলো কন্টিনিউয়াস প্রসেস, যেহেতু একটা ব্লাস্ট ফার্নেস তোমাদেরকে বলা হয়েছে 7, 8, 9, 10 বছর পর্যন্ত একটানা চলে, উপর দিয়ে চার্জ দিতে থাকবে, নিচে দিয়ে স্ল্যাগ হবে, লিকুইড আয়রন হবে, এটার একটা লিকুইড আয়রন স্ল্যাগের একটা পরিমাণ বাড়লে এটাকে ট্যাপ আউট করা হয়, অর্থাৎ স্ল্যাগটাকে আলাদা আলাদা ভাবে বের করে ফেলা হয়, লিকুইড আয়রনকে অন্য জায়গা দিয়ে বিপরীত পাশে বের করা হয়। এটা কন্টিনিউয়াস, কিন্তু রিঅ্যাকশনটা কন্টিনিউয়াস, আয়রন হওয়া এই রিঅ্যাকশন গুলো এগুলো কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে। সালফার রিডাকশনটা দেখো, এখানে কি এই সালফারটা কিসে আছে? লিকুইড মেটালে, আর এই কার্বনটাও লিকুইড মেটাল না? হ্যাঁ, Yes, sir. এখন Yes, sir. এটা হচ্ছে সুবিধা যে সালফারটা রিডাকশনটা নিয়ে, সালফার বেশি থাকলে আমরা বেশি মাথা ঘামাই না, কারণ সালফার ওই আয়রনের মধ্যে যে কার্বন আছে তার সাথে রিঅ্যাকশন করে তোমার এই স্ল্যাগে চলে যাবে। হ্যাঁ, ফার্স্ট এই যে স্ল্যাগে চলে যাবে, এটা ক্যালসিয়াম সালফেট তৈরি করবে ইত্যাদি। এখন আমরা শুরু করি স্ল্যাগ বেসিসিটি। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে। আচ্ছা, নেক্সট ক্লাস তোমরা এটা পড়ে আসবে। শুনো, নেক্সট ক্লাস তোমরা পড়বা এই স্লাইডটা এবং পরের স্লাইডটা তোমরা পড়ে আসবা, তোমরা বলবা আগামীকাল সকালে 8টায়, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, আমি যাকে বলবো সে এসে বলবে, এবং এটা আমি আগে বলছি তোমাদের জন্য ইয়ে রাখা হবে, কি বলে এটাকে, এটা এখানে মার্কস থাকবে তোমাদের ক্লাস টেস্টের যে মার্কস, তার ভিতরে একটা পোর্শন এখানে ঢুকবে, এটা পড়ে আসবে তোমরা। আমার কথা বক্তব্য হচ্ছে বুঝে আসতে হবে এমন কোনো কথা নাই, আমি যখন বলবা যাতে বলতে পারো, না বুঝলে আমি বুঝাই দিব, কিন্তু পড়ে আসবে তোমরা, যাকে বলবো সেটা বোঝানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে? Yes, sir. Yes, sir. বলো। রিয়াকশন ভালো হবে, অক্সিজেন পটেনশিয়াল কম হবে,
অক্সিজেন তোমার কনসেপ্টে তুমি এখানে ভুল। অক্সিজেন প্রোটিন আমরা এর শুরুতেই বলছিলাম, অক্সিজেন পোটেনশিয়াল বেশি হওয়া মানে হচ্ছে তার রিডাকশনটা ইজি হয়, সহজেই অক্সিজেন বের হয়ে আসা। ইলিংহাম ডায়াগ্রামে তুমি দেখো ওইটা আছে, ফ্রি এনার্জি নিচের দিকে যেখানে আছে সেখানে ফ্রি এনার্জি নেগেটিভ হয়, অক্সিজেন পোটেনশিয়াল কমতে থাকে। উপরের দিকে তোমার যে অক্সাইড গুলো আছে অক্সিজেন পোটেনশিয়াল বেশি, ফ্রি এনার্জি তখন পজিটিভ হয়। পজিটিভ হওয়া মানে কি, নেগেটিভ হওয়া মানে কি? নেগেটিভ হচ্ছে স্টাবল আর পজিটিভ হচ্ছে আনস্টাবল। কথা বুঝো নাই? স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে নেন, অ্যাটেন্ডেন্সটা। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স ওয়ান। এই শোনো, ভিডিও সবাই অন করো, সবাই ভিডিও অন করো। আজকে আজকে তো কত 27 নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, 1 Yes, sir. 2 ইয়েস স্যার 3 3 9 4 4 9 5 প্রেজেন্ট স্যার। 6 Yes, sir. 7 7 7 কই 9 8 প্রেজেন্ট স্যার 9 ইয়েস স্যার 10 Yes, sir. 11 12 12 9 13 Sir. 14 14 15 16 ইয়েস স্যার Sir, লিভ দিতে পারি? 17 17 9 18 স্যার ইয়েস স্যার, স্যার 17 স্যার। এত লেট রেসপন্স করলে হবে? 18 স্যার ইয়েস স্যার 18 ইয়েস স্যার 19 Yes, sir. 20 20 তো নাই, আচ্ছা 21 Yes, sir. 22